নমস্কার বন্ধুরা, আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সাঁকো। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। গল্প শুরু করতে চলেছি সাঁকো। ওরা আমার হাত দুটো পেছন দিকে মুড়ে বাঁধল নাইলনের দড়ি দিয়ে, চোখে বেঁধে দিল নিরেট কালো কাপড়, মুখের মধ্যে একটা বেশ বড় তুলোর গোল্লা ভরে দিয়ে ঠোঁটে আটকে দিল স্টিকিং প্লাস্টার। তারপর বুঝতে পারলুম দু তিনজন লোক আমাকে উঁচু করে তুলে বেশ খানিকটা বয়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল একটা কাঠের তক্তার ওপরে। একজন খুব ঝকঝকে পালিশ করা গলায় বলল, এবার তুমি হাঁটো সামনের দিকে, তাড়াহুড়ো করার দরকার নেই, এক পা করে হাঁটো। আমি এক পা বুলিয়ে দেখলুম কাঠের তক্তাটা মাত্র বিঘৎখানেক চওড়া, তলার দিকে শূন্যতা। এটা একটা সাঁকো, নিচে কোনো পাহাড়ি নদী। জ্যোৎস্নাহীন রাতে আমি আসছিলুম একটা পাহাড়ি রাস্তা দিয়ে। গাড়ি থেমেছিল একটা জঙ্গলের মধ্যে। এমন নিস্তব্ধতা যে বাতাসেরও কোনো শব্দ নেই। যেন আমার মনের কথা বুঝতে পেরেই আততায়ীদের একজন হেসে বলল, হ্যাঁ, এটা তিস্তা নদীর ওপর একটা অস্থায়ী সাঁকো, জল প্রায় 500-600 ফুট নিচে। যদি পা পিছলে পড়ে যাও সঙ্গে সঙ্গে ছাতু হয়ে যাবে, তোমাকে আর খুঁজেও পাওয়া যাবে না। আমি বু বু শব্দ করে বলতে চাইলুম, আমাকে সেতুটা পার হতে বলছো কেন? সে ঠিক বুঝতে পেরে বলল, এটা একটা খেলা। আমি ওইভাবেই আবার বললুম, এই খেলা যদি আমি খেলতে না চাই? সকৌতুক উত্তর এলো, তাহলে তোমাকে ঠেলে ফেলে দেওয়া হবে। তুমি গড়াতে গড়াতে পড়বে, আমরা সেটা টর্চ ফেলে দেখব। এরপর আমি নিজেই জিজ্ঞেস করলুম, আর যদি ওপারে পৌঁছাতে পারি? আবার হাসির সঙ্গে উত্তর এলো, তখন দেখব কি হয়। নিশ্চয় একটা খুব মজার ব্যাপার হবে। নাও স্টার্ট। আমরা ঠিক 10 গুনব, তার মধ্যে এগোতে শুরু না করলে 1, 2, 3। প্রথম পা ফেললুম সামনের দিকে। খুব একটা শক্ত কিছু মনে হলো না। কাঠের পাটাতনটা বেশ মজবুত। এক পা সামনে দিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে তারপর দ্বিতীয় পা এগিয়ে ঠিক মতন বুঝে নিয়ে সেটা ফেলতে হবে। এইভাবে প্রত্যেকবার। একটুও অন্যমনস্ক হলে চলবে না। অসম্ভব কিছু নয়, এর থেকেও অনেক শক্ত খেলা আছে পৃথিবীতে। ওদের গোনা শেষ হওয়ার আগেই আমি 3 পা এগিয়ে এসেছি। কি ভাবে ওরা আমাকে? ওরা গায়ের জোরে আমাকে ধরে এনেছে বলেই আমি ওদের কাছে হার স্বীকার করব? ওরা কি ভেবেছিল আমি কেঁদে কেটে প্রথমেই ভয় পেয়ে গিয়ে দয়া চাইব ওদের কাছে? আমাকে এখনও চেনে না। এই সাঁকোটা কতখানি লম্বা? তিস্তা নদী তো কম চওড়া নয়। জুবলি ব্রিজ পার হয়েছি অনেকবার। উঁচু পাহাড়ের ওপরে হয়তো কিছুটা সরু। এই জায়গাটা কোথায়? এ কি, আমার পা কাঁপছে কেন? মাথা ঠিক আছে, তবু পা কাঁপছে। সামনের দিকে এগোবার জন্য একটা পা তুলতেই অন্য পাটা যেন শরীরের ভর রাখতে পারছে না। মানুষ তো এক পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সামনের দিকে পা বাড়ানোই দারুণ শক্ত। পাশের দিকে নয়, শুধু সামনের দিকে। একেবারে সোজা হাঁটতে মানুষ জন্ম থেকেই শেখে না। ওদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হলো, থামলি কেন? গুঁতো খাবি কিন্তু। আমার মুখ বন্ধ, আমি উত্তর দেব কি করে? ওরা তা জানে না। অবশ্য ওদের এই প্রশ্নের কোনো উত্তরও হয় না। আবার ওরা বলল, হয় গুঁতো খাবি, নইলে গুলি করা হবে,
থেমে থাকা চলবে না। আবার 10 গুনছি। 1, 2, 3। একটা যদি লাঠি দিত ব্যালেন্স রাখার জন্য। হা, লাঠি হাত দুটোই খোলা রাখেনি। ছেলেবেলায় যখন কোনো পাঁচিলের ওপর দিয়ে কিংবা রেল লাইনের ওপর দিয়ে হেঁটেছি, হাত দুটো এমনিতেই দুপাশে সোজা হয়ে গেছে। হাত দুটো তখন ডানা হয়ে যায়। অন্ধকার রাত্রিরে চোখ খোলা থাকলেও এরকম একটু সরু সাঁকো পার হওয়ার কথার কথা নয়। তবু ওরা চোখ বাঁধতে গেল কেন? তেমন প্রয়োজন হলে মানুষ নাকি অন্ধকারেও দেখতে পায়। চোখ খোলা থাকলে আর কিছু না হোক, শুধু অন্ধকারও তো দেখা যেত। অন্ধকার কি দেখার জিনিস নয়? অন্ধকার কত রকম। পৃথিবীতে কোথাও খাঁটি কালো অন্ধকার নেই। না, অসম্ভব, পা কাঁপছে। আমি পারবো না। এর মধ্যে একবার টলে পড়ে যাচ্ছিলুম আর একটু হলে। এটা অন্যায় খেলা। ওরা আর লাঠি ফাটি নিয়ে গুঁতো মারতে পারবে না। তার থেকে দূরে চলে এসছি নিশ্চয়ই। গুলি করতে পারে, কিন্তু ওদের গুলি খেয়ে আমি কিছুতেই মরব না। ওরা গুনতে শুরু করলে 9 পর্যন্ত গোনার পরই আমি ঝাঁপ দেব। নীলু, নীলু। বাবার গলার আওয়াজ। বাবা মারা গেছেন অনেক দিন আগে। বাবা এখানে এই নদীর ওপর এসে আমায় ডাকতে পারেন না। মানুষের আত্মা বলে যদি থেকেও থাকে, কিন্তু সেই আত্মা কি পাখি যে অন্ধকার নদীর ওপর এসে উড়বে? এটা আমার কল্পনা। গল্প উপন্যাসে এরকম থাকে। অবচেতনে আমি কি শিশু হয়ে গিয়ে বাবার সাহায্য চাইছি? নীলু, নীলু, তুই পারছিস না? আমি তোর হাত ধরবো? বাবা, আমার হাত বাঁধা। তোমারও কি হাত আছে? না, আমার হাত নেই। কিন্তু তোকে থামলে চলবে না। তুই এগিয়ে আয়, আস্তে আস্তে। মনে কর একটু সামনেই তোর মা বসে আছে। মা কি সামনে থাকে না পেছনে? একটা দমকা হাওয়া দিল। এতক্ষণ বাতাসের অস্তিত্বও টের পাওয়া যাচ্ছিল না। বেশ গরম, কিন্তু বেশি জোর হাওয়া ভালো নয়। একটা পা তুললেই আমার শরীরটা যেন একটা শুকনো ফুলের পাপড়ির মতন পলকা হয়ে যাচ্ছে। বাতাসের ধাক্কাতেও পড়ে যেতে পারি। আমি আর এগোতে পারছি না। না, পারবো না। পেছন থেকে ওরা গুনছে। 1, 2, 3, 7, 8। নীলু, নীলু, ঝাঁপ দিও না। মায়ের গলা। না তো, অন্য রকম, অথচ খুব চেনা চেনা। কে? তুমি কে? নীলু, ঝাঁপ দিও না। এসো, সামনে এসো। তুমি আমায় চিনতে পারছো না নীলু? রিনি? সত্যি প্রথমটা চিনতে পারিনি, অথচ ভেবেছিলুম সারা জীবনে তোমাকে ভুলবো না। আশ্চর্য! সত্যি তুমি আমায় ভুলে গিয়েছিলে নীলু? না রিনি, ভুলে যায়নি। আবার অনেক দিন মনেও পড়েনি তোমার কথা। এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তো হারিয়ে যাইনি, তুমি অনেক দূরে চলে গেলে। রিনি, আমার চোখ বাঁধা, তোমায় দেখতে পাচ্ছি না। তুমি কি আগের মতোই আছো? ঘুঘু পাখির চোখের মতন অবাক অবাক ভাব, একটা উড়ন্ত পালকের মতন তোমার শরীর। কথা বলো না নীলু, এগিয়ে এসে আমার হাত ধরো। আমি পারছি না রিনি, আমি আর পারবো না। এই দেখো, একটা পা তুলতে কতক্ষণ সময় লেগে যাচ্ছে। তুমি একসময় তোমার সব কিছু ছেড়ে আমার দিকে ছুটে এসেছিলে। আমি ছুটে গিয়েছিলুম
না তুমি আমাকে চুম্বকের মতো টেনেছিলে, এখন আবার সেই রকমভাবে টানতে পারো না? মাঝখানে কতগুলো বছর নীলু, তুমি সামনাসামনি না এগিয়ে পাশ ফিরে হাঁটো, দেখো তাহলে পা তুলতে হবে না। একটা পা ঘষে ঘষে এগোবে, পা কাঁপবে না। আমি হাত বাড়িয়ে আছি তোমার দিকে, তাই তো পাশ ফিরে হাঁটা কিছুটা সহজ লাগছে। রিনি, তুমি কি করে জানলে? তোমাকে কি এরকম সাঁকো পার হতে হয়েছে কখনো? আর কোনো উত্তর নেই। রিনি আসেনি। আবার অবচেতন? পাশ ফিরে হাঁটার বুদ্ধিটা রিনি দিয়ে গেল, না আমি নিজেই উদ্ভাবন করলুম? বহুদিন রিনির কথা মনে পড়েনি। রিনি হারিয়ে গেছে, না আমি দূরে চলে গেছি। একসময় রিনির খুব কাছে পৌঁছানোর জন্য সাংঘাতিক ব্যাকুলতা ছিল। কত আছে, রোদ্দুর যেমন বহু লক্ষ মাইল দূর থেকে ছুটে এসে মানুষের শরীরের ওপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর শরীরের প্রতিটি রোমকূপ দিয়ে ভেতরে চলে যায়। অন্ধকার, মজ্জা, মাংস, শিরা, রক্তে আলো জ্বালিয়ে দেয়, সেই রকম? না, আমি আলো জ্বালিনি, রিনি জ্বালিয়েছিল। এক চিল ডাকা দুপুরে ওদের বাড়ির একতলায় বসবার ঘরে রিনি আমার চোখের সামনে ওর একটা হাত তুলে বলেছিল, এই আঙুলের ডগায় কি আছে বলো তো? আমার মনে হয়েছিল সেখানে থেমে আছে অনন্ত মুহূর্ত। তবু আমরা পরস্পরকে হারিয়ে ফেললুম কি করে? আর রিনিকে ছাড়ব না, এবার রিনিকে পেতেই হবে। মনে করা যাক এখান থেকে ঠিক 10 পা দূরে দাঁড়িয়ে আছে রিনি, সেই আঙুলটা তুলে। আমার ওই পর্যন্ত যেতেই হবে। নীলু, আমি কিন্তু ঠিক 10 পা দূরেই দাঁড়িয়ে আছি, তুমি গুনে গুনে পা ফেলে এসো। রিনি তোমার কাছে পৌঁছালে তুমি আমার চোখের বাঁধনটা অন্তত খুলে দেবে? তোমাকে একবার দেখব। তোমার চোখ বাঁধা আছে, তাতে এক হিসেবে ভালোই হয়েছে। নিচের দিকে তাকালে তোমার মাথা ঘুরে যেত। নদীর জলে একটু আলো চিকচিক করছে অনেক নিচে। নিচের দিকে তাকাবো না, শুধু তোমার আঙুলের ডগাটা আর একবার ভালো করে দেখব। এই 10 পা যেতে আমার পা কাঁপলো না। রিনি সেখানে নেই। কিসের শব্দ? অনেক নিচের নদীর জলস্রোতের? ওহে অবচেতন, তুমি আরও শক্তিশালী হয়ে রিনিকে রক্ত মাংসে তৈরি করতে পারলে না? কি গাধা আমি! মাত্র 10 পা দূরে রিনি থাকবে, কেন এ কথা ভাবতে গেলুম? যদি ভাবতুম 50 পা দূরে, কিংবা সাঁকোর ওপারে দাঁড়িয়ে আছে রিনি, আকাশে কালপুরুষের দিকে তার কোমল আঙুলখানি তুলে, তাহলে সেই টানে হয়তো পৌঁছে যাওয়া যেত। কৃপণের মতন আমি মাত্র 10 পা উচ্চারণ করে রিনিকে খরচ করে ফেলেছি। এখন অবচেতন তোলপাড় করলেও আর রিনি ফিরে আসবে না। পেছন থেকে কর্কশ হুঙ্কার ভেসে এলো, এই হারামজাদা, দাঁড়িয়ে পড়লি কেন? আমরা কি এখানে সারা রাত কাটাতে এসেছি? গুলি চালাবো? ওরা কি টর্চ ফেলে দেখছে আমাকে? ওরা সব মিলিয়ে 6 জন, আমি গুনেছি। ওদের বাধা দেওয়ার কোনো উপায় ছিল না। ওরা কি অপেক্ষা করে আছে কখন আমি পড়ে যাব? কিংবা ওরা নিজেদের মধ্যে বাজি ফেলেছে? সিনেমায় এরকম দৃশ্য থাকে, হঠাৎ একবার পা ফসকে পড়ে যায় নায়ক, দর্শকদের বুক ধড়াস করে ওঠে। নায়ক কিন্তু সত্যি সত্যি পড়ে যায় না, শেষ মুহূর্তে ধরে ফেলে এক হাতে, ঝুলতে থাকে। তলায় হাঁ করে আছে কুমির, নায়ক
সেই অবস্থাতেও উঠে আসে কায়দা করে। আমি পড়ে গেলেও ধরতে পারবো না, আমার হাত বাঁধা। মুখ দিয়ে কাঠটাকে কামড়ে ধরারও উপায় নেই। আমার এক চুলও ভুল করলে চলবে না। তাছাড়া আমি নায়কও নই। এটা সিনেমা নয়, এটা বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। বাঁচতেই যে হবে তার কি মানে আছে? একটা কুঁড়ে ঘরের চাল থেকে ঝুঁকে পড়া রোমশ হালকা সবুজ লাউ ডগায় বসে আছে একটা লালচে রঙের ফড়িং। তীর তীর করে কাঁপছে তার ডানা। কি নিশ্চিন্ত ও আনন্দময় তার বসে থাকার ভঙ্গি। যদিও যে কোনো মুহূর্তে একটা শালিক তাকে ঠোঁটে চেপে নিয়ে যেতে পারে। কেন এই দৃশ্যটা মনে আসছে? আর কত দূর যেতে হবে? অর্ধেক এসেছি কি? একটা মুহূর্ত যদি লাফ দিয়ে পড়ি, তাহলে আর কোনো যাতনা সহ্য করতে হবে না। অনেক উঁচু থেকে পড়লে বাতাসের চাপেই নাকি নিঃশ্বাস শেষ হয়ে যায়। অন্য যে কোনো মৃত্যুর চেয়েও নদীর বুকে হারিয়ে যাওয়া অনেক ভালো। দুলছে দুলছে সেতুটা, দুলছে। ওপার থেকে কি ওরা ইচ্ছে করে দোলাচ্ছে? তাহলে ওদের খেলাটা এই, আমাকে কিছুতেই পার হতে দেবে না, মাঝ নদীতে ফেলে দেবে। কিংবা এত লম্বা কাঠের সেতু, নিচে যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে মাঝখানটা বেঁকে যেতে তো পারেই। এইখানটা চালু হয়ে গেছে, দুলছে। মানুষ নয়, এই কাঠের তক্তার দুর্বলতায় ফেলে দেবে আমাকে। নীলু, নীলু, তুমিও তোমার শরীরটা দোলাও, নইলে ভারসাম্য রাখতে পারবে না। কে? গগনদা? আপনি কোথা থেকে এলেন? কথা বলার সময় নেই নীলু, নিজের শরীরটা দোলাও, তারই সঙ্গে একটু একটু করে এগিয়ে এসো। আমি আর পারছি না গগনদা, জল আমাকে টানছে। আর গেলাম। না না, তুমি পারবে, তোমাকে পারতেই হবে নীলু। কাঠের তক্তার দোলনির সঙ্গে শরীরটা দোলাও, সেই সঙ্গে একটা পা বাড়িয়ে দাও। মনে জোর আনো, শরীরে জোর আনো। নীলু, তুমি ঠিক জয়ী হবে। আহ, এসব কি হচ্ছে? অবচেতন! গগনদাকে কোথা থেকে এনে হাজির করলে? একই সঙ্গে শরীর দোলাবো, পা বাড়াবো, মনে জোর আনবো। আমি কি ভেলকিবাজি জানি? কলেজ জীবনে গগনদা আমাকে যত রাজ্যের ভুল জিনিস শিখিয়েছিলেন। বলেছিলেন, গ্রামের মানুষের সঙ্গে গ্রামের ভাষায় কথা বলতে শেখ। বলেছিলেন, বিপ্লবের জন্য অস্ত্র তুলে নাও। বলেছিলেন, ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা বিসর্জন দাও। বলেছিলেন, আদর্শের জন্য বন্ধুর বুকেও ছুরি মারবার জন্য তৈরি হও। সবগুলো একসঙ্গে আমার মাথা গুলিয়ে দিয়েছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলুম। যখন আমি চোখ মেললুম, তখন দেখলুম গগনদা নিজে এসব কিচ্ছু মানেনি। নিজে দিব্যি ফুরফুরে জীবন কাটাচ্ছেন। আমাকে চোখ মেলতে দেখেই তিনি বললেন, তুমি কে? আমি তোমাকে চিনি না। বাবা, রিনি, গগনদার কথা অবচেতন থেকে উঠে আসছে কেন? এটা কি রূপক নাকি? অন্ধকার রাত্রিরে একটা খরস্রোতা পাহাড়ি নদীর ওপরের বিপজ্জনক সাঁকো দিয়ে আমি একলা পার হচ্ছি। এটা কোনো প্রতীকের ব্যাপার? ক্ষুরস্ব ধারা নিশ্চয়তা, ধারালো ক্ষুরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার নামই জীবন। উপনিষদ ফুপনিষদে এরকম কিছু গাল ভরা কথা আছে না? ষাঁড়ের পেচ্ছাপ। রূপক টুপক কিচ্ছু না হলে বাঁচা যেত। ছখানা উৎকট আততায়ী
জোর করে আমাকে ধরে নিয়ে এলো। কেন আমার ওপর তাদের রাগ তা আমি জানি না। আমাকে এক গুলিতে খতম না করে তারা আমাকে এই বীভৎস তামাশায় নামিয়ে দিয়েছে। সামান্য পদস্খলন হলেই সোজা মৃত্যু। এটাই কঠোর বাস্তব। আমার জীবনে আজকের এই রাতটা শেষ হবে না বোধহয়। এই 2, 3, 4, 5 যাচ্ছি রে বাবা, যাচ্ছি। বাঁচতে কার না স্বাদ হয়? যে কোনো উপায়ে দাঁতে দাঁত কামড়ে সবাই বেঁচে থাকতে চায়। যাচ্ছি যাচ্ছি। কাঠের তক্তার দুলুনিটা থেমে গেছে হঠাৎ। তাহলে সম্ভবত পেরিয়ে এসেছি মধ্যপথ। খুব গরম লাগছে। জামাটা খুলে ফেলতে পারলে ভালো হতো। এই অন্ধকারে প্যান্টটা খুলে ফেললেই বা কী ক্ষতি ছিল? শরীরটা আরও হালকা হতো। ওরা একটা ভালো কাজ করেছে। হয়তো ভুল করেই আমাকে খালি পায়ে আসতে দিয়েছে। পায়ের আঙুলগুলো আমার বহুকাল আগের পূর্বপুরুষদের মতন আঁকড়ে ধরেছে তলার অবলম্বনটা। নীলু, তুই ভয় পাসনি? আমি সবসময় তোর সঙ্গে আছি। বাবা, তুমি আবার এসেছো? বাবা, তুমি যখন সঙ্গে থাকতে তখনও কি আমি অনেক অচেনা রাস্তায় হারিয়ে যাইনি? আমি নিজেই তো শেষ পর্যন্ত পথ খুঁজে পেয়েছি। নীলু সেই সব সময়েও বাবা মায়ের স্নেহ ঘিরে থাকা সন্তানকে। সন্তানেরা বোঝে না, স্নেহ নিম্নগামী বলেই তারা বোঝে না। তারা বাবা মায়ের কথা ভুলে গিয়ে নিজের সন্তানদের দিকে তাকিয়ে থাকে। ভাই অবচেতন, কেন বাবাকে ফিরিয়ে আনলে? এতে যে আমি আরও দুর্বল হয়ে পড়ব। বাবার মৃত্যুশয্যার পাশে আমি উপস্থিত থাকতে পারিনি। বাবার অনেক সঠিক নির্দেশ আমি মানিনি। বন্ধু বান্ধব সান্নিধ্যে একটা অদ্ভুত ছটফটানির মধ্যে মত্ত হয়েছিলুম। কিন্তু এই কি সেই সব ব্যাপার নিয়ে অনুশোচনার সময়? যদি কারুকে আনতেই হয়, রিনিকে নিয়ে এসো। আর কিছু না হোক, রিনির কণ্ঠস্বরই আমাকে সঞ্জীবনী শক্তি এনে দেবে। ওহো, আমার নিজেরই অবচেতন, অথচ আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। চাইলুম রিনিকে, নিয়ে এলো গগনদাকে। ওগো প্রিয় অবচেতন, তুমিও কি ওই 6জন অপরাধ কর্মীর মতন মজা মারছো আমাকে নিয়ে? নইলে এখন গগনদাকে নিয়ে আসার কি মানে হয়? গগনদার মতন মানুষেরা চিরকালই এরকম বড় বড় গাল ভরা বাণী দিয়ে যাবে। তা শুনে হয়তো 2-4 জন শেষ পর্যন্ত পৌঁছাবে মুক্তির দরজায়। আর বাকি যে কয়েকশো বা কয়েক হাজার টুপটাপ করে খসে পড়ে যাবে অতলে, তাদের হিসেব কে রাখবে? আমি ওই খসে পড়ার দলে। অথচ আমার বাঁচতে ইচ্ছা করে। সত্যি বলছি, মা কালীর দিব্যি, আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছা করে। যারা নেমন্তন্ন বাড়ির বাইরে বসে এঁটো পাতা চাটে, আমি তাদের একজন হয়েও বেঁচে থাকতে চাই। আমি নদীতে আছড়ে পড়ে টুকরো টুকরো হতে চাই না। ডান পা, বাঁ পা, ডান পা, বাঁ পা, ডান পা, বাঁ পা। আমার অবচেতন নেই। এখন সমস্ত মন শুধু আমার পায়ে। আমার চোখ বাঁধা, মুখ বাঁধা, আমার হাত বাঁধা, শুধু পা দুটো খোলা। এই পা নিয়েই আমাকে বাঁচতে হবে। আমি পিছিয়ে যেতে পারবো না, আমি থেমে থাকতে পারবো না। ওরা রাইফেল উঁচিয়ে টর্চ ফেলে কি এখনও দেখছে আমাকে? আর কত দূর, কত দূর, কত দূর? আমি কতক্ষণ ধরে হাঁটছি? কাছেই যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। সত্যি সত্যি মানুষের গলা, অবচেতন নয়, পিওর অ্যান্ড সিম্পল বাস্তব। আমি কি তাহলে পৌঁছে গেছি? বেঁচে গেছি?
ব্রিজের এপারেও মানুষ আছে, তারা কথা বলছে। ভাগ্যিস ওরা আমার কান বেঁধে দেয়নি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। একজন বলল, বাক আপ বাক আপ, এসে গেছে এসে গেছে, আর কয়েক পা। আরেকজন বলল, মাই গড, সত্যি হারামজাদাটা পৌঁছে গেল। আরেকজন বলল, 1:4, আমি বলেছিলাম না, প্রাণের টান বড় টান, এ শালা ঠিক পার হয়ে যাবে, আমার বাজির টাকা দিতে হবে কিন্তু। আমি থমকে গেলুম। কণ্ঠস্বরগুলো আমার চেনা, এরাই ওপারে ছিল, এরাই আমাকে জোর করে ধরে এনেছে। কাছাকাছি আর কোনো সুবিধাজনক, নিরাপদ, সংক্ষিপ্ত সেতু আছে নিশ্চয়, তা দিয়ে ওরা পেরিয়ে এসেছে। সেই সব সেতুর সন্ধান এমনকি এই অন্ধকার রাত্রিরেও ওরাই শুধু জেনে যায়। ওরা সব কিছু সহজে পায়। ওদের একজন বলল, থামলি কেন রে, এবার জোর কদমে চলে আয়, আর কোনো ভয় নেই। অন্য একজন বলল, এই লোকটা যে কামাল করবে ভাবতেই পারিনি, একে একটা কিছু পুরস্কার দেওয়া উচিত। আরেকজন বলল, নিশ্চয়, আমরা স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে জানি। ও এ পাশের মাটিতে পা দিলেই ওকে উইনার বলে ডিক্লেয়ার করব। ওরে, তুই কি চাস 1.5 বিঘে জমির ওপর বাড়ি, ফরেন ট্রিপ, ওষুধের এজেন্সি, রাস্তা তৈরির কন্ট্রাক্টরি, কি চাস বল? আমার পা দুটো ঠকঠক করে কাঁপছে। ছেলেবেলায় একটা কথা শুনেছিলুম, খেজুর গাছের 3 হাত। সাধারণ লোকের পক্ষে খেজুর গাছ বেয়ে ওঠাই শক্ত, সবচেয়ে শক্ত শেষ 3 হাত ওঠা। তীরে এসে যেমন তরি ডোবে। আমি আর এগুতে পারছি না, না, আর 1 পাও বাড়ানো যাবে না। আমার অবচেতন বলল, যা, এ কী করছো মাইরি? এখানে সাকরতলায় জল নেই, মাটি, তুমি এখন 1 দৌড়ে পার হয়ে যেতে পারো। আমি হেসে পেছন ফিরলুম। ওপারে পৌঁছালেই লোকগুলো আমাকে কিছু পুরস্কার দেবে বলছে। এটা ওদের খেলা, সবাই বাঁচতে চায়, আমিও বাঁচতে চাই, কিন্তু বেঁচে থাকার মধ্যে একটা আত্মগরিমা থাকবে না? তা না হলে শুধু পোকামাকড়ের মতন, শুধু একটা বাস্তব জীবন। কেউ সামনে একটা গাজরের টুকরো ঝুলিয়ে রাখবে, তাই দেখে ছুটে যাওয়া। আমাদের ওদের নিয়মে খেলতে হবে। আমি উল্টো দিকে ফিরে পা বাড়াতেই এপারের লোকজন হৈ হৈ করে বলে উঠল, আরে আরে, লোকটা পাগল হয়ে গেছে নাকি? ওরে গাধা, কোন দিকে যাচ্ছিস? এদিকে আয়, দৌড়ে আয়, তুই বেঁচে গেছিস। আমার মুখ বন্ধ, তবু আমি বললুম, এবার শুরু হবে আমার নিজস্ব খেলা। গল্প এখানেই শেষ। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন।